খেলাধুলায় একটা কথা আছে, হারার আগে হাঁটতে নেই। তবু বর্মন যে কাজটা করেছেন সেটাই যেন একটা প্রমাণ। পড়ে গেছেন, সেখান থেকে উঠেছেন। কি ভেবে উঠেছেন? হয়তোবা এটা ভাবেননি যে বল আসবে, গোল করবেন, কিন্তু হয়ে গেছে। ওই যে হারার আগে হারেননি, গোলটা পেয়ে গেছেন। অন্যদিকে আরও একটা কথা আছে, যখন গোল বারের নিচে থাকবেন মিতুল মার্মা, ভয় থাকবেই। 94 মিনিটে যে ভুলটা করেছেন একেবারে শেষ মিনিটে, সেই ভুল থেকে গোল পেয়ে গিয়েছিল সান মারিনো, এবং এই ম্যাচটাও ড্র হতে পারত। বাংলাদেশ দল কেমন খেলেছে, কি ভুল করেছে এবং সামনে কি করতে হতে পারে, এইসব নিয়েই কথা বলবো। আমার সাথে আছেন, বলতে পারেন যে স্পোর্টস অ্যানালিস্ট, ফুটবল অ্যানালিস্ট অথবা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক তাওহিদ ফিরোজ, সেই লোকটা। তৌহিদ ফিরোজ ভাই বা টোটো ভাই, আর যেটা বলছিলাম যে তপু বর্মন, বুঝেছিলেন যে গোলটা পাবেন তিনি? প্রথম কথা হচ্ছে গিয়ে সে তো একটা ডিফেন্ডার তপু বর্মন। তো প্রথম যে গোলটা পেল দুর্দান্ত ছিল, এটা তো কর্নার থেকে সে হেরে গোলটা দিল। দ্বিতীয়বার যে সে আবার গোল করতে পারবে এটা আশা করিনি, কারণ পড়ে গিয়েছিল তখন কিন্তু আমাদের প্রতিক্রিয়াও ছিল পড়ে গেল কেন, কিন্তু পড়ে গিয়ে সে তড়িৎ গতিতে সে যে উঠে পড়লো এবং উঠার সাথে সাথে কিন্তু তার বলটা তার মাথায়, হ্যাঁ, ওখানে বিশ্বনাথের যে যে ক্রসটা, যে স্লাইসটা, ওইটা সরাসরি তার মাথায়। সুতরাং এটাকে অনেকে অলৌকিক বললেও এটা ভুল হবে না। কপালে থাকলে কেউ নিতে পারে না। একদম, যদি কপালে থাকে তাহলে তো সেও নিতে পারবে না। তো এই লেখন কেউ খণ্ডাতে পারবে না। তো তার ছিলই, সে আজকে দুটো গোল করবে এবং এটা অবিস্মরণীয় গোল। দুর্দান্ত, দুটো গোলই দুর্দান্ত এবং দুটো গোলই হেডে গোল। রাইট। প্রথমবারের মতো ইউরোপের একটা দেশের বিপক্ষে খেলা দল, বাংলাদেশ খেলা, সেই ম্যাচে জয় পাওয়া, এই জয়টাকে আপনি মানে কিভাবে দেখেন? যদিও স্যান মেরিনোর র্যাঙ্কিংয়ে পিছনে আছে, অনেক পিছনে, তারপরে বলতে হয় যে একটা ইউরোপীয় দেশের দল এবং জাতীয় দল, এবং আরেকটা কথা হচ্ছে তারা খেলে থাকে কাদের সাথে? ইতালি, তারা জার্মানি, খেলে থাকে বিশ্বের ফুটবলের যারা প্রথম সারির দল তাদের সাথে। এবং যেহেতু স্যান মেরিনো ইটালির ভিতরে একটা ছোট্ট দেশ, মাইক্রোনেশন, ওদের অনেকে কিন্তু ওদের টিম প্রায় তারা এই ইটালিয়ান লিগের মাঝারি সারির দল, ছোট সারির দলের সাথে খেলে থাকে। সুতরাং ওদের খেলা থেকেই বোঝা যায় খেলা কিন্তু প্রচণ্ড ধার, খুব দ্রুত গতিতে খেলে থাকে তারা। আর একটা ব্যাপার বলতে হয়, সেটা হচ্ছে যে একটা ইউরোপীয় দলের সাথে বিজয় অবশ্যই এটা তো বিশাল ব্যাপার, সেটা যেই লেভেলের দলই হোক, যেই পর্যায়ের দলই হোক, এটা মনে রাখার মতো। আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল যে জিকোকে নিয়ে যাওয়া হলো, তাকে হয়তোবা খেলানো হবে এখানে, কারণ প্রীতি ম্যাচ, হয়তোবা কিছুটা সময় দিতেও পারতেন, সেটা দেননি। এটা একটা বিষয় যেটা 93 মিনিট বা 94 মিনিটে যে ভুলটা হয়েছিল এবং যে গোলটা বাংলাদেশ কনসিড করেছে সেখানেও একটা ভুল আছে, মানে টাচ ছিল। সো কেন বারবার মিতুল মার্মা? প্রথম গোলটার কথা বলি, যেটা প্রথম গোল বাংলাদেশ হজম করলো, একইভাবে একই ধরনের গোল, কিন্তু আমরা যদি ফিরে যাই এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায়, বাংলাদেশ কিন্তু একই ধরনের একটা গোল হজম করেছিল শেষের দিকে, এই কোনা দিয়ে বল, যেই একই ধরনের গোল কিন্তু সান মেরিনো আজকে করলো। তো এই কোনার জায়গাটা কিন্তু মিতুল মার্মার ভয়াবহ দুর্বলতার জায়গা। 94 মিনিটের কথা যে বলছো, সেখানে কিন্তু বলটা তাকে ফাঁকি দিয়ে ঢুকে গিয়েছিল, সে কোনো মতে ওইটাকে লাইনে ওইটাকে ঠেকিয়েছে। ভাগ্য ভালো যে ওটা আরেকটু যায়নি, ওটা লাইনে আরেকটু আর কয়েক সেন্টিমিটার গেলে কিন্তু এটা গোল হয়ে যায়। তো মিতুল মার্মা অবশ্যই জাতীয় দলের গোলকিপার, কিন্তু তার কোনার দিকে আমি আগেও বলেছি একই কথা, কোনার দিকে বেশ দুর্বল সে বারবার। তাহলে কেন তার উপর ভরসা? হয়তো আমাদের এখন আর কেউ নেই যে ওর অন্য কারোর উপর ভরসা করা যায়, এটা একটা কারণ হতে পারে। জিকো নয় কেন? জিকোকে তো আমার কি মনে হয়, আমার মনে হয় জিকোকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। হয়তো এখনও পুরোপুরি সে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো তার পুরোপুরি তার অবস্থা আসেনি। তো আমার দৃঢ় বিশ্বাস যে জিকো আসতে পারবে, ওকে যদি সময় দেওয়া হয় ও আবার ফেরত আসতে পারবে। এবং একটা আস্থার ব্যাপার থাকে আর কি, যে গোল বারের নিচে যে আস্থাটা, জিকো থাকলে একটা আস্থাটা থাকে, কিন্তু ওটা হয়তো টাইম লাগবে কিছু। একটা মানে সোজা প্রশ্ন, মানে সোজা মানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, সেটা হচ্ছে যদি এই জায়গাতে জিকো থাকতো তাহলে আপনার কি মনে হয় যে ওই গোলটা হতো আর শেষের এই ভুলটা হতো? আমার মনে হয় কোনার এই গোলটা জিকো হজম করতো না, কারণ সত্যি কথা বলতে মিতুল মামা খেললে আমার নিজেরই বেশ ভয় লাগে, ঠিক আছে? কারণ আমি জানি যে এরকম কোনার দিকের বলগুলোতে সে দুর্বল, এবং বারে বারে কিন্তু এখান থেকে বোঝা যায় যে স্যান মেরিনো কিন্তু আমাদের খেলার উপর গবেষণা করে তারা কিন্তু মাঠে নেমেছে। আপনার কি মনে হয় এখন যে এই দলটা
জামালকে খেলানো হলো শুরুর থেকেই, দুর্দান্ত, হ্যাঁ। এটা কীভাবে দেখেন? এবং যেভাবে চেঞ্জ করা হয়েছে, নতুন কোচ, এই যে এই চেঞ্জগুলো এবং কোচের যে টেকনিকটা, এটা আপনার কেমন লেগেছে? দুর্দান্ত, জামালকে তো খেলানো অবশ্যই উচিত, যতটুকুই খেলানো হয়। সে আমাদের একটা নির্ভরযোগ্য খেলোয়াড়, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের ক্যাপ্টেন ছিল, তো অবশ্যই তাকে খেলানো উচিত। তার একটা ওয়ান টাচে পাস যেটা আজকে দেখলাম, এখনও একদম দুর্দান্ত। প্লাস সমিত সোমকে দ্বিতীয়ার্ধে নামানো হয়েছে, বুদ্ধি করে নামানো হয়েছে, মোরসালিনকে উঠিয়ে ফেলা হয়েছে, তবু বরং পুরো সময়টাই ছিলেন। বেশ বুদ্ধিদীপ্ত তার যে ম্যাচের যে পরিকল্পনাটা কোচের, আমার মনে হয় এখন পর্যন্ত। আপনার কি মনে হয় তাহলে এই কোচকে রাখা উচিত? এবং সামনেই সাফ, যদি আবার অন্য কোচ বলেছে যে একটা ম্যাচের জন্য দেখা হবে বা লং টার্ম চুক্তি করা হয়নি, বা হয়তো বা চুক্তি করে ফেলেছে বাট এই কথা বলেনি, আপনার কি মনে হয় এই কোচটা কি লং টার্ম থাকার মতো? আসলে এক ম্যাচ দেখে কখনোই কোনো কোচের উপরে কোনো মন্তব্য করা উচিত না। তবে উনি বিজয় পেয়েছেন, এটা একটা ইতিবাচক দিক। একটা কোচ এসছেন, তাকে ডেফিনেটলি কিছুদিন রাখা উচিত, তার উপরে একটা বিশ্বাস করা উচিত। আর বারে বারে কোচ বদল করে এটা কোনো সুফল তো শেষ পর্যন্ত আসবে না। তা এসেছেন একজন, উনিকে নেওয়া হয়েছে, উনি বিজয় দিয়ে শুরু করেছেন, থাকুক। সাফ গেমস আমাদের এবছর হয়তো হবে না, যতটুকু শুনতে পাচ্ছি, হয়তো সামনের বছর হবে। ততদিনে বাংলাদেশ দল ইনার যে পরিকল্পনায় আমার মনে বেশ গুছিয়ে উঠবে, তার যে ধারাটা সেটা তারা বুঝতে পারবে। আরও হয়তো কিছু প্রীতি ম্যাচ সামনে থাকবে, সুতরাং তখন আমরা বুঝে ফেলতে পারবো যে তার যে কোচিংয়ে যে বাংলাদেশ দল কতটুকু কি করতে পারলো। ওকে, আপনার কি মনে হয় মানে এই ম্যাচটা দেখলেন যে এখানে যদি আপনি বলেন যে কার কাজ, মানে আপনি যেটা আশা করেছেন খুব ভালো খেলেছে বা কেউ খারাপ খেলেছে, চোখে পড়েছে এমন পুরো না, স্কোয়াডে বাংলাদেশ দল যথেষ্ট ভালো খেলেছে, স্যান মেরিনো খুব ভালো খেলেছে। প্লেয়ারদের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো হয়েছে? দুর্দান্ত, ফাহামিদুল ভালো খেলেছে, ফাহিম ভালো খেলেছে, তবু বর্মন ভালো খেলেছে, জামাল ভাই ভালো খেলেছে, হামজা তো এটা বলতেই হয়, বলাই বাহুল্য। সে প্রথম দিকে সে পেছনে ছিল, তারপর লাস্টের দিকে সে সামনে আসলো, এবং সত্যি কথা বলতে যে গোলটা হলো, বলটা তো আসলে ডেলিভারি করলো হামজা, সেটার উপরে কিক চালালো বিশ্বনাথ, তারপরে হেড করলো তপু। সুতরাং পুরো দলই ভালো খেলেছে, বলার কিছু নেই। যেহেতু অন্য মাঠ, ইউরোপের আবহাওয়া, সেখানে খেলতে গেছে, আমাদের থেকে গরম সেখানে অবশ্যই কম। সবচেয়ে বড় কথা হচ্ছে এতগুলো বাংলাদেশি সেখানে এসছে, তারা আমাদের ইটালিতে সবাই থাকে যতটুকু বোঝা যায়, তারা তাদের যে কষ্টে অর্জিত ইউরোগুলো সেটা খরচ করে তারা টিকিট কিনে স্যান মেরিনোতে এসছে, এবং তারা যে হাসি মনে উচ্ছ্বসিত হয়ে ফেরত যাবে, এর থেকে বড় পাওয়া মনে আর কিছু হতে পারে না। কারণ প্রবাসে তখন যারা থাকে তাদের জীবন প্রচণ্ড কষ্টের, বিশেষ করে ইউরোপে যারা থাকে, প্রতিটা মুহূর্তে কষ্ট করে তাদের টাকা আয় করতে হয়। তারা এসছে দেশের খেলা দেখতে, জিতেছে, উচ্ছ্বসিত হয়ে তারা উৎফুল্ল মনে ফেরত যাবে, বিশাল পাওয়া। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাংলাদেশ দল আরও ভালো করবে। এখানে যে জয়টা পেয়েছে, বিশেষ করে ইউরোপের একটা দলের বিপক্ষে ভালো করে জয় পাওয়া, এটা অবশ্যই আত্মবিশ্বাস দেবে, র্যাঙ্কিং যেটাই হোক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুরো দল হয়ে খেলতে পেরেছে, সামনে সাফ আছে। আশা করি এখান থেকে আত্মবিশ্বাসটা নেবে এবং কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।